আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ১৩তম পর্ব। ভোরবেলায় সূর্য উদয়ের সময় পরিবেশ মৃদু সূর্যলোক ছড়িয়ে পড়ল। ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুনরঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল। ফজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা। গন্তব্য অলন্দপুর। পদ্মজার ম্যাট্রিক শেষ হলো আজ ৩ দিন। হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুজল পদ্মজা। পুরো ১.৫ মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে। খুশিতে আত্মহারা সে। মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন। হেমলতা জানালার বাইরের দিকে তাকিয়ে আকাশ দেখছেন। কারণ অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন। শুষ্ক চক্ষুদ্বয় যখন তখন সজল হয়ে ওঠে। কিছুতেই বারণ মানে না। নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠল। ছেলেটার বয়স ২৩-২৪ বছর হবে। অবাক চোখে তাকিয়েছিল। দেখতে বেশ ভালো। হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন সুরে প্রশ্ন করেন, কে তুমি? ছেলেটি হেমলতার কথার ধরন বিব্রত বোধ করল। ইতস্থ বোধ করে বলল, মুহিব, মুহিব হোসেন। হেমলতার টনক নড়ল। তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন, বারেক হোসেন তোমার বাবা? মুহিব ভদ্রতার সহিত বলল, জি। হেমলতা কি যেন বলতে চেয়েছিলেন, বলতে পারলেন না। তার আগে মহিম বলল, বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। এরপরই হন্তদন্ত হয়ে চলে গেলেন। সেদিন আর রাত জাগা হলো না। ছাদ থেকে নেমে গেল তারা। গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন সায় দেয় না আলোচনা চালিয়ে যেতে। অনুভূতিগুলো ভাতা হয়ে যায়। এরপর দিন জানা গেল মহিব তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়ি উঠেছে। এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব। তার খুব সহজ কারণে মা বাবার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে। হেমলতার অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না। পরে অবশ্য বুঝেছেন মহিব খুবই ভালো ছেলে, নম্র, ভদ্র, জ্ঞানী, মেধাবী ছাত্র। বিয়ে পড়ছে। সবচেয়ে ভালো গুণ হলো মহিবের নজর সৎ। হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না। ঠিক ১৭ দিন পর বারেক হোসেন ছেলেকে নিতে আসেন। যেদিন আসেন এর পরের দিন রাতের হেমলতাকে প্রস্তাব দেন, মহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান। হেমলতা অবাক হন। মহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল, অথচ বোঝা গেল না। নিঃসন্দেহে মহিব পাত্র হিসেবে উপযুক্ত। মহিবের বড় ২ ভাই মুমিন, রাজীব, দুজনই চাকরিজীবী। মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে। সমর্থনে আছে পুরো পরিবার। অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষের মস্তিষ্ক ভাবনা উচ্চমানের। বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটিও বলেছেন, আমার মেয়ে নাই, ছেলের বউরাই আমার মেয়ে। আপনার মেয়ে যতটুকু ইচ্ছে পড়বে, কোনো বাধা নেই। হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না। তিনি আনন্দের সহিত জবাব দিলেন, পদ্মজা আয়ে শেষ করুক, এরপরই না হয়। বারেক হোসেন হেসে বলেন, তাহলে এটাই কথা রইল। স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন। গলাটা কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন। প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পায়চারি করছে। পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে। মোর্শেদ হেমলতার আর পদ্মজাকে আনতে গঞ্জে সে কখন গেল, এখনো আসছে না। পুরো ১.৫ মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা। হৃৎপিণ্ড দ্রুতগতিতে চলছে। মিনিট ৫ পর কাঁচা সড়কের মোড়ে মোর্শেদের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখতে পেল তারা। পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল। পিছনে প্রান্ত এবং প্রেমা। ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরে প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা। হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়ে থেমে গেল। মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয়। পদ্মজার চোখ বেয়েও টপ টপ করে জল পড়ছে। প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে। বিশেষ করে পূর্ণাকে বেশি মনে করেছে। মনে হচ্ছে কত শত বছর পর দেখা হলো। আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে। সে অশ্রুসিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে। এরপর আবার জড়িয়ে ধরে বলল, আপা, আমার এত আনন্দ হচ্ছে, এত আনন্দ কখনো হয় নাই। পদ্মজার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল। সে স্নার্দ কণ্ঠে বলল, আমার সোনার বোন, আর কাঁদিস না। পূর্ণা চোখের জল দ্রুত মুছল। প্রফুল্ল চিত্তে বলল, আপা, আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি। পদ্মজা অবাক চোখে তাকালো। হেমলতা প্রশান্তিদায়ক সুখ অনুভব করলো এক বোনের প্রতি আরেক বোনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে।
পদ্মজা বাঘহারা হয়ে পূর্ণার 2 গালে চুমু দিলে। মোর্শেদ দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন। এরপর তারা দেন, দেখো মাইয়ারির কারবার, মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্দাকাটি লাগাই দিছে। হাট সবাই হাট। খাওয়া দাওয়া শেষ করে 4 ভাই বোন ঘাটে গিয়ে বসলো। 1.5 মাসে কি হলো না হলো পূর্ণা সব বলছে। প্রেমা পূর্ণার নামে বিচার দিল, প্রান্ত প্রেমার নামে বিচার দিল। প্রান্ত কেন বিচার দিল তা নিয়ে প্রেমা বাঘমুন্ডিতে লাগিয়ে দিল। সে কি কাণ্ড! দুজন তুমুল ঝগড়া লেগে গেল। এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে। তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল, জানিস পূর্ণা, আম্মা আমার বিয়ে ঠিক করেছে। পূর্ণা ভীষণ চমকালো। চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কবে, কার সাথে? যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে। আমার আয়ে শেষ হলে বিয়ের তারিখ করবে। আপা আমার বিশ্বাস হচ্ছে না, আম্মার না ইচ্ছে তোমাকে অনেক পড়াবে, তোমাকে চাকরি করাবে। পদ্মজা চুপ থাকলো কতক্ষণ, এরপর বলল, আম্মার কি যেন হয়েছে, পাল্টে গেছেন। কি রকম? আকাশের দিকে তাকিয়ে থাকেন, বেশিরভাগ কথা এড়িয়ে যান। আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না। আমি কথা তুললে এড়িয়ে যান, গল্প করেন না, মানে আগের মতো নেই। কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপলো। সে কি, সত্যি কিছু হয়েছে ওখানে? না, আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি। পূর্ণা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল। পদ্মজা শূন্য তাকিয়ে রইল। লিখুরশা নামের মানুষটার কথা মনে পড়ছে। তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন? সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয়ই। পূর্ণা দ্বিধাভরে প্রশ্ন করল, আপা লিখুন ভাইয়ের কি হবে? পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো, বলল, আমি তাকে বলেই দিয়েছি, আম্মা যা বলবেন তাই হবে। পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল। তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখুরশার পাশেই মানায়। কত স্বপ্ন দেখলো সে লিখুরশা এবং পদ্মজাকে নিয়ে। সব স্বপ্ন গুরুবালি। সে কাতর কণ্ঠে বলল, লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব। আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না। পূর্ণা গলার সুর খাদে এনে বলল, যদি লিখন ভাই রাজি করাতে পারে? পদ্মজা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো। সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে ও হওয়ার নয়। পূর্ণা কপাল কুঁচকে ফেলল, বিরক্তিতে বলল, ধ্যাত। বাতাসটা গরম গরম ঠেকছে, ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে। এত এত গাছগাছালি চারদিকে, তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে। হেমলতার আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন। মোর্শেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় বসে আছে, মুখখানা বিমর্ষ চিন্তিত। হেমলতা প্রশ্ন ছুড়লেন, কোনো সমস্যা? মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায়। ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন, বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্য। হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে ওঠে, আবার নিভে গেল। নির্বিকার কণ্ঠে বললেন, তোমার ইচ্ছে হলে নিয়ে আসো, বাড়ি তো তোমার। মোর্শেদ চকিত চোখে তাকান। তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে। মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল। কিরমির করে হেমলতাকে বলেন, আমি তারে চাই না। হেমলতা ঠাট্টা করে হাসলেন, বললেন, 20 বছর সংসার করে এখন তাকে চাও না, আমি হলে মামলা ঠুকতাম। মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। হেমলতা নিজেকে নিয়ন্ত্রণে এনে সরে পড়েন। মোর্শেদ তখন কপটক রাগ নিয়ে নিজে নিজে আওড়ান, আমারে ডর দেখায়, মাইয়ারারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম। হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান, মোর্শেদকে পরখ করে নেন। রাগে ছটফট করছে মোর্শেদ। বাসন্তীর প্রতি তার এত রাগ কেন? তিনি 2 পা এগিয়ে আসেন, বললেন, ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান খুইয়ে দিও না। আমি তারে কোনো কালেও ভালোবাসি নাই। হেমলতা ভীষণ অবাক হয়ে চোখ তুলে তাকান। ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াচাড়া দিয়ে উঠল। মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন, দৃষ্টি অস্থির। বিছানা থেকে নেমে কটকট পায়ে বেরিয়ে যান। হেমলতা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকেন, ঝাপসা চোখ মেলে। এই মানুষটার থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি, কত কেঁদেছেন, আকুতি মিনতি করেছেন, সত্য হোক কিংবা মিথ্যে। হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে। বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন, অনেক।
পূর্ণা ভীষণ জ্বর, তাই পূর্ণাকে নানা বাড়ি রেখে পদ্মজা বাড়ি ফিরল। সাথে এলো হিমেল, প্রান্ত, প্রেমা। বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ, সিম, লতা, পুঁইশাক বন্দোবস্ত করলো। হিমেল বাজার থেকে মাছ এনে দিল। বাড়িতে শুটকি ছিল। আজ হেমলতা আর মোর্শেদ ফিরবে, তাই এত আয়োজন। 2 দিন আগে ঢাকা গেলেন তারা। হেমলতার বড় বোন হানির মেজ মেয়ের বিয়ের কথাবার্তা চলছে। হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না, তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন। তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে। তার মা তাকে রেখে পাশের এলাকাও যেতে আপত্তি করেন। আর আজ 2 দিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন। এসব এখন ভাবার সময় নয়। পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্নার প্রস্তুতি নিল। সকাল থেকে সূর্যের দেখা নেই। পরিবেশ ঠান্ডা, স্তব্ধ। এই যেন ঝড়ের পূর্বাভাস। প্রান্তপ্রেমা উঠানে জুড়ে মার্বেল খেলছে। হিমেল শুধু দেখছে, মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে, হাততালি দিচ্ছে। রান্না শেষ হলো বিকেলে। প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা। খাওয়া শেষ হলে বলল, হিমেল মামা, প্রান্ত আর তুমি পূর্ণাকে নিয়ে আসো। সন্ধ্যা হয়ে যাবে, একটু পর আম্মা আব্বাও চলে আসবে। হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা। পদ্মজা একা হয়ে গেল। রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। বাতাস বইছে প্রবল বেগে। বাতাসের দাপটে চুল ওড়না উঠছে। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে। মনটা কু গাইতে লাগলো। পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার তাকাচ্ছে। যতক্ষণ না কেউ না আসবে শান্তি মিলবে না। বিকট শব্দ তুলে কাছের কোথাও বজ্রপাত পড়ল। ভয়ে পদ্মজার আত্মা শুকিয়ে গেল। চারিদিক কেমন অন্ধকার হয়ে এসেছে। ঘোমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। বিকট বজ্রপাত, দমকা হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি, সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে যেন। লাহারি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অবাধ্য বাতাসে তেজে একবার ডানে আরেকবার বামে ঝুঁকে পড়ছে। পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে গেল ভয়ে। ছুটে গেল নিজের রুমে। বিছানার উপর কাচুমাচু হয়ে বসলো। টিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে। বৃষ্টির বেগ বেড়ে চলেছে। এত সব শব্দ ভেদ করে আরেকটি শব্দ কানে এলো। সদর ঘরে কিছু একটা পড়েছে। পদ্মজা ভয় পেয়ে গেল। পরপরই খুশিতে আওড়ালো, আম্মা আসছে। বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো। সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে। জানালা দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব। সাথে সাথে সর্বাঙ্গ উষার হয়ে পড়ল। পা দুটি স্তব্ধ হয়ে গেল। পদ্মজা কাপা কণ্ঠে বলল, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? কোনো জবাব আসলো না। পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল, বলুন না, কে আপনি? একটি ম্যাচের কাঠি জ্বলে উঠল। সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে। শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল, আমির হাওলাদার। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরো ভরকে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা শুকনো কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান, কেন এসেছেন? উত্তরের আশে না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে, খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 14তম পর্ব। টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলেছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন?
পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খ্যাক করে গলা পরিষ্কার করলো, বলল, আমি দরজা খুলবো না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা খুলতে হবে না, আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি চলে যান, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত, কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবুও সাবধানের মার নেই, সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম, আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করলো, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন, তখন তো ভয়ে কাঁপছিলেন। নাম শুনেছেন? বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই না? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু। এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না, খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো, বিস্ময় নিয়ে বলল, আপনি মাতাব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতাব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু, আম্মার আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না। বজ্রপাত খুব থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞাসা করলো, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো, অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ, জড়ো হাওয়া বইছে। আরো কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুক্কা টানছিল। সিল্কের শাড়ি পরনে, প্যাট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, ক্যাডা আপনি? কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়িতে যাইতেন? মোর্শেদের বাড়ি। রমিজ আলী ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদের কি লাগে না? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বলেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদ্বয় যেন কটর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি। প্রবল উৎসাহ নিয়ে বলেন, হ্যার পরের বউ জানে না? থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই, আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রমেজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হাঁটিয়ে উঁচু সুরে বললেন, আপনার জায়গা করে দেওয়ান আমরার কাম, আপনি চিন্তা কইরেন না। মেঘটা কমতে দেন, এরপর খেলা দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমেজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে।
মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এইবার তার পালা, প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাকেন, আমি আরো কয়েকজন রে লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ করে বেরিয়ে গেল। সৈয়দ রজম মালিক কামরুলকে নিয়ে ফিরেন, সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার, গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েও ছুটে আসেন। পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়ার প্রয়োজন, প্রস্রাবের বেগ বেড়েছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাচি কোমরে গুজে নিল, আয়তুল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজে শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাবটা কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তের স্পন্দন থমকে গেল তার। পদ্মজার ওড়না টেনে নিল নাক অব্দি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত, যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে সেন্ডু গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দায় দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরের এমন রূপবতী আছে জানতাম না তো। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকতি নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তবতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড়দারা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কই রে মোর্শেদদা? আকাম কইরা এখন লুকাইয়া আসুস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমি শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? এই তো আছি। তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিতি 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফত সুরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়, বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নাই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষকে ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেননি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন সুরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্তি নিয়ে বলল, আরে আজব, কি শুরু করেছেন আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতাব্বর বইলা তোরে ডরাই আমরা। আকাম করবি আর সাইরা দেব? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভিতর ভিতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলে, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না।
আমির রাগে শক্ত হাতে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সৈয়দের মাথা ভন ভন করে উঠল। তৎক্ষণে রমেজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে ঝাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ সুরে বললেন, শিউলির আম্মা, কয়জন লইয়া মাইয়াডারে বার কইরা আনো, লুকাইছে নটি। গ্রামটা নটিতে ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজন হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটা কথা কানে এসেছে। চারপাশ যেন ভন ভন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখে মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা আকুতি করে বলল, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে। আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছলো না পদ্মজার কান্না, আর্তনাদ, আকুতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করার মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকের ওড়না পড়ে রইল ঘরে। ৩-৪ জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করেছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরে চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তে উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো। চেঁচিয়ে উঠল, আমার আপারে এমনে ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছো কেন? পদ্মজা কেঁদে বলল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে। আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে, ব্যথায় বিষে যাচ্ছে। সে রানীকে বলল, খালা, আপনি আমার বোনকে এভাবে ধরেছেন কেন? ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বইনের রস বাইরা গেছিল, এই জন্য খালি বাড়িতে ব্যাটা সেরা ডাইকাই না রস কমাইছে। পূর্ণার গা রি রি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, হ্যার মাইয়াটাও এমন হইছে। নিজেও এমন কি ইচ্ছা করলো, মাইয়াও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মা এক বেশ্যা, মাইয়ারে বানাইছে আরেক বেশ্যা। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার মাকে নিয়ে কিছু বললে আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এহেন রূপে সবাই। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 15তম পর্ব। নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল। আর কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকার হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাকভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা। মোর্শেদ ছাতা ধরে রয়েছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে, মনটা খচখচ করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একতলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওয়ার মতো মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়া পড়ছি। হেমলতা কিচ্ছুটি বললেন না, নিরুত্তরেই বসে রইলেন। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওরের হিমেল বাতাস ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওরের ঘর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান।
এরপর ক্লান্ত চোখ দুটি মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদের হাতে হাত রেখে বলেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শান্ত করতে চোখ বুজে বার কয়েক প্রাণ ভরা নিঃশ্বাস নেন। ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা আকুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বেন না। আমির ক্রোধে উন্মত্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল, বেশ্যাদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে। প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না। তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কোনো মেয়েই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মিক এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা, আপা। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল। পদ্মজা মুখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতকে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল। গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টি মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষ এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতে সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে। হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা, আপা, কেন মেয়ে হলাম আপা? এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজার দু চোখ বেয়ে টপ করে 2 ফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। রমিজের উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল, নাটক বাদ দে সেরি হগল। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা সুরে বলল, পূর্ণা, ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে চাইল। পদ্মজার জায়গা থেকে এক চুলও নড়ল না। ঠায় দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব ওসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিকতা কাজ করে বসল। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সৈয়দ মাগো বলে কোকিয়ে উঠল। জলিল সহ উপস্থিত 3 জন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। 2-3 জন গ্রামবাসী মনের মায়া উদয় হলো। ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভনভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে 2 হাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতেছো? থামো কইতাছি, সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাঁচামাচো হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। 2 হাত বুকের উপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আঁতকে উঠল। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলেন।
কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন যাইব না, জানে আন্তিকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, ঝপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থামো তো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িত গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িত যাই। হেমলতা মিনমিনিয়ে গলায় বলেন, তাই হবে। দুজন হেঁটে বাড়ির রাস্তায় উঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটাকে অনেক দূর অবধি চলে গিয়েছে। মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওরান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝতেন, না না, হ্যাঁ আইব কেমনে, আর আইলেও যাইব কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দূর দূর করে কাঁপছে। ঠান্ডা বাতাস বইছে, তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতাব্বরকে। মাতাব্বরের সাথে আরো 2জন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। হেমলতার দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙুল তুলে বিড়বিড় করেন, মেয়েটিকে। হেমলতা প্রশ্ন করার কান অবধি গেল না কারো। কথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠল, পদ্মজারে! পদ্মজার বুক ধড়াস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজা দুর্বল 2 হাতে ভর রেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙ্গা গলার জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদার রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না, এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহায় নিয়েও যন্ত্রণা যেন কলিজায় বেরিয়ে আসছে তার। তার সোনার কন্যা এ কি রূপ, কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এই হাটে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এই হাটে কেন? কি হইছে? প্রান্ত প্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। মোর্শেদ বিস্ময় কিংকর্তব্য বিমূঢ়। মাতাব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন। মিনমিনিয়ে গলায় বলেন, আমি সেরিরাতে মারতেন কই নাই। জলিল, সঈদ আর মজনুর স্যারার নিজ ইচ্ছায় মারছে। আপনি আটকালেন না কেন? আটকাইছি বললেই মাইয়ারা বাইচা গেছে, আর এমন নটিদের বাঁচার অধিকার নাই। থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের 2 হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতার মতো সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। অন্ধকার গাঢ় থেকে গাঢ়ত্ব হচ্ছে। হেমলতা কিছুতেই হিসাব মিলাতে পারছেন না।
অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হুবহু একরকম কি করে হলো? তিনি নিজের ভিতর একটা হিংস্র পশুর উপস্থিত অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে। সৈয়দ জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বলেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময়ে সেও উপস্থিত থাকবে। ভিড় কমতে কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দুই হাতে পাজকালো করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় পিতৃত্ব। প্রচণ্ড জোরে বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতার গরম পানি করে পদ্মজার গোসল করালো, জামা কাপড় পাল্টে দিল। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছের সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতায় শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে? আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়লো হেমলতার বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনল। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাহিরে পা রাখেন। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছস? আর কোনো কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ দেখে ফিরে দাঁড়ালো। পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠল। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোঁপানো আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দায় ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনের প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মজার ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকলেন বিধ্বস্ত অবস্থায়। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খোপের সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরদুর করছে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গেছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছন। দেখতে পেল হেমলতা নদীর নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণ সুরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বলেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া।
পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতার মুরগির খোপের পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণা রামদা দেখে চমকে উঠল। দু বোন চাওয়াচাওয়িতে করলো একবার। হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোই বাঁচার অধিকার আছে। মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মা হত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। মেয়েদের এসব কি শিক্ষা দিতেছস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এইটুকু দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেদের রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভিতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। ধপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইল। হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটোটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণায় আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রি রি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দু হাতে ঝাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য! এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করলেন না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বলেন, পূর্ণাকে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরা সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধ মাথায় নুয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানে পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো। এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল। এ বুঝি তারই শাস্তি? মাথার উপর সূর্য, প্রচন্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখায় আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছেন অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খা খা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হালকা। সবুজ পাতার নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রানীদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার সুর ভেসে আসে।
পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলো রানের বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে উঠোনে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ে আশ্রয় নিয়েছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা ছুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিকে নিঝুম নিস্তব্ধ ঝিমধরা প্রকৃতি, ঘামে দরদর তৃষ্ণাত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই 15 বছর রাখাল সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসলো। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ার, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচারের কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী কামরুল মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলায় পদ্মজার ঘর থেকে বাহির হইতে। বাড়িতে আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আবদা আবদা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলেছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রি রি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা স্যারা খালি বাড়িতে কোনো সেরির কাছে কেন যাইব? আপনার নিজের স্যারা বলে তার দোষ দেখতে পারেন না, আমার সেরির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছিল। আমির আর পদ্মজার বেলা সেটা হয়নি। মজিদ মাতব্বর ক্ষমতা এবং কথার দাপটে সামনে এগিয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছেন। সামনে নির্বাচন। মজিদ মাতব্বরের খেপানো মানে নিজের কপাল দুঃখে বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নেই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা সেরিটা বাড়িতে একলা, তখন বাইর হইয়া গেল না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকে বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেওয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বলল, সৈয়দ মঞ্জুর ছেলে আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খুঁজে, মনে হয় ভয়ে কোনো হানে লুকাইছে। রমিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না। রমিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না। তারারে আপনার ছাইরা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখে আপনি এমনি নিজের স্যালারে ঢাইকা রাখতে পারেন না, ধূর্তবাজ লোক। আমি রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠলেন, আমির। আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো। হারুন অতিশয় দ্রুত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামি। মজিদ সবার প্রশ্নের কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন,
আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতাব্বর তৃপ্তির সাথে হাসলো। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন। কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি। সে খুবই ভালো মেয়ে। আর আমার ছেলেকেও সবাই চিনে। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদের আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখবো। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতাব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহলের সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবৃষ্টির মতো শুধু মজিদ মাতাব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 16তম পর্ব। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক দ্রুত মানুষগুলোর চোখ ছানা বড়া। মজিদ মাতাব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতাব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতভাগ বিস্ময়। মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতাব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দ সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন। আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ। আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করলো। মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল। লিখন শাহ নামে একটা মানুষকে মনে পড়েছিল। এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা। যা হওয়ার হবে সেসব নিয়ে ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতাব্বর আলাদা করে মোর্শেদের সাথে কথা বলেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতা সমস্বরে অনুমতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকটা কটু কথা কানে আসে। পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ, এই জন্যই বিয়ে হচ্ছে। মাতাব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে। কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে, মনে কয় তো সেরি প্যাট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন। মিথ্যে অপবাদ চারিদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বলেন, জীবন খুব ছোট। এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা। যে ভালো তার সাথে যে শুধুই ভালো হবে তা কিন্তু ঠিক না, উচিত না। ভালো খারাপের মিলিয়ে জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি। ভালোটা ভাববি। শুধুমাত্র কয়েকজনের কথাই কি আসে যায়? পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্দপুরের যত মানুষ আছে আজ এসেছে, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম হলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল। সবার অগোচরে বুঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারিনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে। সেই সাথে আমলনামার পাপের সংখ্যা বাড়িয়ে দিল।
তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে। একদিন এদের শাস্তি হবেই, এই কথাটা ভেবে খুশি হ। সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে, সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষের জন্য নয়। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদুকর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্ট দেখা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে। তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে। একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই। হেমলতা ছন্দ গার্ভিজের সহিত বললেন, এত কাঁদলে কিন্তু মারব। আকাশ জুড়ে তারার মেলা, জানালা গলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দার ঘরের উপর হয়ে শুয়ে আছে, বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিত টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্ত কালো তাকিয়ে রইল। পদ্মজার নখ খুঁটছে। হেমলতা বললেন, ঘুম আসছে না? পদ্মজা মাথা দুই পাশে নাড়ালো। হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিনপিতন নীরবতা কাটিয়ে বলল, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা তার ভীষণ দরকার ছিল এই মুহূর্তে। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুলেন। বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে নাকি, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলল, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল। আমি আরো পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রাগচোটা লোক। এসব তথ্য জেনে রাগ কম খারাপ কিছুই হয়নি, ভয় হয়। না জানি কেমন যাবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো। তোর আব্বাকে তখনও আমি দেখিনি। বিয়ের দিন আয়নায় প্রথম দেখি, কালো একটা মুখ, চোখ দুটি গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে, রাত জোটক। একজন হিন্দু দিদি বলেছিলেন, সাক্ষাৎ রাম সীতা। আব্বারে যদি একজন 6 ফুট লম্বার মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো। অশিক্ষিত ভেবে নাক কুঁচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম। পদ্মজা মাঝপথে আটকে দিয়ে বলল, তাও তো আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা। হেমলতা হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল। অপ্রতিভ হয়ে উঠলেন। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ। দরজার পাশে মোর্শেদ বসেছিল, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটা কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে। ব্রিজে দক্ষিণা হাওয়া তীব্রতা খুব বেশি। সেখানে এসে দাঁড়ান। ফেলে আসা জীবনের প্রতিটা পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজা আর জিজ্ঞাসা করল না কোন দিন বলবে। নিশ্চুপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্ত কালো স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা, খুব কান্নাকাটি করে দেখলাম। মেয়েটা এত দুর্বল কি করে হলো? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করল, আমি আছি আম্মা, সামলে নেব। ঘরে যা, রাত হইছে অনেক।
পদ্মজা উঠে বসলো, ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরলো, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশটা টেনে নেন। বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেন, পদ্মজার উদ্দেশ্যে বলেন, পদ্মজা, এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন। পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতের লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে। শরীর কাঁপিয়ে দিল, মাটি যেন দুই পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাক হন। পদ্মজার দিকে একবার চকিতে তাকান, এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে, মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে। হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মজার কাছে, দু ভ্রু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে? আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে বলল, যখন ওনারা শুটিং করতে আসেন। পদ্মজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে সে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজার পরখ করে নেন। পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁপছে, বারবার নিজের ঠোঁট কামড়ে ধরেছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। আজ যেন শুধু মোড়ল বাড়ির মাথার উপরেই সূর্যটা উঠেছে। সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির তোড়জোড় চলছে। সবাই ঘেমে একাকার, বাড়ির প্রতিটা মানুষ ব্যস্ত। মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার করে ফিরেছেন সূর্য ওঠার মাথায়। লাহারি ঘরের পাশে বড় উনুন করা হয়েছে। সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি কাটারি ভোগ, সিদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে। ফিরনি রাজহাঁসের মাংস রান্না করা হয়েছে। বাড়ি জুড়ে রমরমা ব্যাপার। একদিন আগের ঘটনা, ধামাচাপা পড়েছে 95 ভাগ। ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে এসেছে মোড়ল বাড়ি। সবার মধ্যে নতুন উত্তেজনা, নতুন অনুভূতি। শুধু পূর্ণা এখনো সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না, চিত হয়ে শুয়ে আছে ঘরে। পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল। হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন। পদ্মজা ঘামে ভেজা কপাল মুছতে মুছতে ঘরে প্রবেশ করে। পূর্ণার দু চোখ জলে নদী। পদ্মজা বিছানার উপর পা তুলে বসল। পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, চোখের জল কি শেষ হয় না? পূর্ণা নিরুত্তর। পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল, দেখ পূর্ণা, এসব মনে রাখলে তোরই ক্ষতি। দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্নাবান্না করছি। তুইও ভুলে যা, তোর বন্ধুরা আসছে, তুই নাকি তাদের ধমকে দিয়েছিস। এটা কিন্তু ঠিক না। পূর্ণা পদ্মজার দিকে তাকালো, দৃষ্টি ভীষণ শীতল। পদ্মজাকে বলল, সত্যি ভুলতে পেরেছো আপা? পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল, ভুলিনি, কিন্তু সহ্য করতে পেরেছি। তোর মতো চোখের জল অপাত্যে ঢালছি না। পূর্ণা উঠে বসে, একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দাঁড়াসাড়াভাবে বলল, তুমি অনেক শক্ত আপা, আমি খুব দুর্বল, আমি ভুলতে পারছি না। পদ্মজার এই বিষয় নিয়ে কথা বাড়ালো না। পূর্ণার গা ঘেঁষে বসে, ফিসফিসিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছে জানিস? কি হয়েছে? পদ্মজা চারদিকে চোখ বুলিয়ে বলে, তোর নায়ক ভাইয়ের চিঠি আমার হাতে পড়েছে। পূর্ণা আটকে বলল, সে কি, কখন, কিভাবে? আর বলিস না, সেদিন তুই নানু বাড়ি ছিলি, তখন চিঠি দুইটা বের করেছিলাম, বারান্দার ঘরের বালিশের নিচে রেখে দেই, আর মনে নেই। এরপরেই অঘটন ঘটে। এরপর দিন বিচার বসলো, চিঠির কথা ভুলিয়ে গেলাম। বারান্দার ঘরে ছিলাম রাতে, তবুও মনে পড়েনি। আর আম্মা পেয়ে গেল। উত্তেজনার ভয়ে পূর্ণার গলা শুকিয়ে গেছে। প্রশ্ন করলো, আম্মাকে কিছু বলেছে? পদ্মজা ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে, এরপর ব্যথিত সুরে বলল, তেমন কিছুই না, এজন্যই আরো ভয় হচ্ছে। কিছুই না? কখন হলো এসব? জিজ্ঞাসা করেছে। আমি বললাম, তুমি যা বলবে তাই হবে। এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল, তারপর বলল, ঘুমা গিয়ে। শেষ। দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল। কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে। পূর্ণা বলল, আম্মা, তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না।
পদ্মজা অন্য মনস্ক হয়ে বলল, মনে হয়। পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল, লিখন ভাই এত সুন্দর, তোমাকে এত ভালোবাসে, তবুও কেন ভালোবাসনি আপা? লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে করে পড়তে। বিয়ে করতে কি সমস্যা? আম্মা দিলে তো করবই, সমস্যা নেই। তোমার এই ন্যাকায় কথা আমার ভালো লাগে না আপা। পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে। পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল, গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলেছে। প্রথম দেখেই নাকি আপন আপন লেগেছিল। আব্বার জন্য আম্মা দিনকে রাত, রাতকে দিন মানতেও রাজি ছিলেন, এতটা ভালোবাসতেন। আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য। প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম, সবকিছু নতুন ছিল, তাই একটা ঘুরে গিয়ে নতুন অনুভূতি সাক্ষাৎ পাচ্ছিলাম। আমার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোবাসিনি, সবটা মোহ ছিল। দূরে যেতেই উবে গেছে। তবে উনি খুব অসাধারণ একজন মানুষ। আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না। কিন্তু এটা এখন কল্পনাতীত। পরিস্থিতি পাল্টে গেছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কটমট করে বলল, তোমার কি কালাচাঁদরে দেখলে আপন আপন লাগে? পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কালাচাঁদকে? পূর্ণা মিনমিনিয়ে বলল, তোমার হবু জামাই। তারপরই গলা উঁচিয়ে বলল, আমিও কালা জানি, কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার। পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল, এখনো লিখন ভাই? যা, তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে দিব। এখন আয়, ঘর থেকে বের হ। মুক্তা, সোনামণি, রোজিনা এসেছে, তোর সাথে কথা বলবে। আয় বলছি, আয়। পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা। সূর্য মামার রাগ কমেছে। মোড়ল বাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে। সদর ঘর ভর্তি মানুষ। হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে। আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে। লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলংকার ঝলমল করে। মগা মদন সহ আরো দুজন ভৃত মরল বাড়ির গেইটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে। পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা। পদ্মজা এর আগে কখনো শাড়ি পরেনি। পূর্ণা প্রেমা ছোট হয়েও পড়েছে। পদ্মজার কখনো ইচ্ছে করেনি, তাই সে হেমলতাকে বলল, প্রথম শাড়ি তুমি পরাবে আম্মা। শাড়ি পরানো শেষে চোখে কাজল এঁকে দেন। ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না। মাথার মাঝ বরাবর সিঁথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটে আসে, হাতে শিউলি ফুলের মালা। হেমলতা মৃদু ধমকের সুরে বলেন, এতক্ষণ লাগলো? হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানে গেল না। পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল, আল্লাহ, আপারে কি সুন্দর লাগছে। পদ্মজা লজ্জায় মিইয়ে গেল। চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। হেমলতা পদ্মজার খোপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বলেন, শুধু রূপে চারিদিক আলোকিত করলে হবে না, গুণেও তেমন হতে হবে। পদ্মজা বাধ্যর মতো মাথা নাড়ালো। তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য। দৌড়ে এসে পদ্মজাকে ঝাপটে ধরে এক নিঃশ্বাসে বলেই ফেলল, আল্লাহ পদ্ম, তুই আমার ভাবি হবি? আমার বিশ্বাসই হইতাছে না, মনে হইতাছে স্বপ্ন দেখতেছি। ইয়া মাবুদ, শাড়িতে তোরে পরীর লাগতাছে। বাড়ির সবাই ফিট খাইয়া যাইব দেখিস। পদ্মজা কি বলবে ভেবে পেল না, শুধু হাসলো। হেমলতা পদ্মজার মাথার ঘুমটা টেনে দিল। লাবণ্যকে বলল, তোমরা সইকে নিয়ে যাও। পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল, আম্মা তুমি আসো। হেমলতা হাসেন। পদ্মজার মাথা এক হাত রেখে বলেন, কয়দিন পর থেকে এরাই তোর আপন, মা পাশে থাকবে না। পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠে। ছলছল চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। পদ্মজাকে নতুন বউ রূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে। মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে। 2 মাস আগে হলে তিনি 7 রাজার ধনের বিনিময়েও মেয়েকে বিয়ে দিতেন না। আমি আসছি। লাবণ্য, যাও তো, নিয়ে যাও। পূর্ণা, তুইও যা। লাবণ্য পদ্মজাকে নিয়ে যায়। পদ্মজার বুক ধড়ফড় করছে। মায়ের যেন কি হয়েছে। সে পিছন ফিরে তাকায়। সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি দ্রুত তা মুছেন। সদরঘর কোলাহলময় ছিল। পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল। লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল,
আম্মা, কাকি আম্মা, ভাবি, আপারা, এই যে পদ্মজা, আমার নতুন ভাবি। পদ্মজা চোখ তুলে তাকালো। অলংকারে জলজল করা 5 জন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার। সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পদ্মজা চোখ নামিয়ে ফেলল। তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের। সদর দরজার মুখেই দাঁড়িয়ে ছিল পদ্মজা। পদ্মজাকে দেখে থমকে গেল সে। পদ্মজার পরনে খয়েরি রঙের জামদানি শাড়ি। শাড়িতে কোনো মেয়েকে এত সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমিরের লজ্জা খুব কম। সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল, মাশাল্লাহ, দিনের বেলা চাঁদ উঠে গেছে। লজ্জায় পদ্মজার রগে রগে কাঁপন ধরে। এত লজ্জাহীন মানুষ কি করে হয়? আমিরের মা ফরিনা ধমকের সুরে বলে, বাবু, এই আনে বয় আইসা। আমির পদ্মজাতে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল। হেমলতা সদর ঘরে প্রবেশ করতেই আমির ধরফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল। হবু শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন। পাশ থেকে ফরিনা যা আমিনা ফিসফিসিয়ে বললেন, মেয়ের রূপ আগুনের হুলকা, বাবু এইবার হাতছাড়া হইল বলে। আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না। পদ্মজার রূপে তিনি মুগ্ধ। আমির কালো বলে তিনি ছোট থেকে আমিরকে বলতেন, বাবু, তোর জন্যে চান্দিল লাগান বউ আনাম। আর সেই কথা রক্ষার পথে। তিনি শুধু পছন্দ করছেন না, শাশুড়ির প্রতি আমিরের এত দরদ। কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার? আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল, ভালো আছেন? হেমলতা মিষ্টি করে হেসে বলেন, ভালো আছি, যাও গিয়ে বসো। আমির বাধ্যর মতো মায়ের পাশে গিয়ে বসল। মজিদ মাতাব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছেন। আর কোনো পুরুষ আসেনি বাড়িতে। তারা বিয়ের আয়োজনে ব্যস্ত। মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলংকারে পূর্ণ হয়ে উঠল। রূপ বেড়ে গেল লক্ষ দ্বিগুণ। যার কোনো সীমা নেই, যার সাথে কোনো তুলনা নেই। যার সাথে পদ্মজা কথা বলেছে সেই এগিয়ে এসে বালা নয়তো হার পরিয়ে দিয়েছে। কি অবাক কাণ্ড! সবাই আড্ডা দিচ্ছে। পদ্মজা চুপ করে বসে আছে। কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে। লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল, রানী আপা, বাড়ির পিছনে যাইবা? রানী খুশিতে গদগদ করে বলল, যাব। তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে। রানীর একজন প্রেমিক আছে, তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার। যেখানেই দাওয়াত পারে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়। লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে। রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায়। একটা নৌকা এসে ভিড়ে। নৌকাকে ছিল দেখা যায় না। রানী নৌকায় উঠে পড়ে। কারো সাথে বিরতিহীনভাবে কথা বলছে শোনা যায়। পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল, লাবণ্য আপা, রানী আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস? কথা শেষ করে লাবণ্য চোখ টিপল। পূর্ণা অবাক হয়ে বলল, মাস্টারের সাথে? লাবণ্য হাসে। রানী এগিয়ে আসে। লাবণ্য বলে, কথা শেষ? চইলা গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, তুমি এত সুন্দর, আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে। পদ্মজা মুচকি হেসে বলল, আপনি খুব শুকনা, আমাকে কোলে নিতে পারবেন না। শুকনা হইতে পারি, শক্তি আছে। রানীর কথা বলার ঢঙে সবাই হেসে উঠল। পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল, আপা, তোমার কালাচাঁদ আসছে। পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল, কি সব কথা? ওনার বোনরা আছে। লাবণ্য, রানী যা এখান থেকে। আমিরের আদেশ শুনে রানী লাবণ্যর খুব বিরক্ত হলো। রানী কাঁদো কাঁদো হয়ে বলল, দা ভাই, থাকি না। আমির চোখ রাঙিয়ে তাকালো। ধমকের সুরে বলল, যেতে বলেছি যা। লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল, আয় অন্যখানে যাই। পদ্মজা থাকুক, তোরা যা। পদ্মজা থাকুক, তোরা যা। আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা। লাবণ্য ফোঁস করতে করতে বলল, কেন কেন? পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে। আমির দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল। পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে। পূর্ণা পদ্মজার হাত ছড়িয়ে ধীর কণ্ঠে বলল, একা থেকে তোমার কালা চাঁদরে ভালোবাসা খাও। ছি! পূর্ণা ছুটে চলে গেল। আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল, বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে কথা বলা ঠিক না। কি হবে? পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল, কলঙ্ক লাগবে।
আর কি বাকি আছে? পরিমাণ না বাড়ানোই ভালো। পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি। বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার এক হাত থাবা দিয়ে ধরে, আবার ছেড়ে দিল। পদ্মজা ছিটকে দূরে সরে গেল। আমির বলল, তুমি সত্যি একটা পদ্ম ফুল পদ্মবতী। এই জন্যই লিখন সার মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছে। দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো। পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির ভিতর চলে গেল। আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। এবার আত্মীয়র বিদায়ের পালা। যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুজে দিয়ে বলল, দা ভাই দিছে। ঘুমাবার আগে পদ্মজা কাপা হাতে কাগজটির ভাঁজটি খুলল। কাগজটিতে যত্ন করে লেখা, আমার সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক, তুই বন্ধু শুধু আমার থাক। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের 17তম পর্ব। সারা বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন। মোর্শেদ সবেমাত্র শুয়েছেন। হেমলতা বিছানার এক পাশ কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন। মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন, ধানের মিলটা পাইয়া যেতেছে। মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে। হেমলতা মৃদু হেসে বলেন, মাতব্বর কি যৌতুক দিচ্ছেন? মোর্শেদ হেসে বলেন, সে কইতে পারো। সে আমারে কি কইছে জানো? কি কইল? শুনো মোর্শেদ, আচ্ছা আগে শুনো, আমি কিন্তু শহরে ভাষার কইতে পারুম না, আমি আমার গ্রামের ভাষায় কইতাছি। হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন। বললেন, আচ্ছা যেভাবে ইচ্ছে বলো। মোর্শেদ খ্যাক করে গলা পরিষ্কার করে বললেন, কইল, শোনো মোর্শেদ, তোমার ওই মোড়ল বাড়ি হইতেছে একটা বিল, যে বিলে একটাই পদ্ম ফুল আছে। এই পদ্ম ফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর, আর আমি সেই পদ্ম ফুলটারে তুইলা নিয়ে যেতেছি। এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই, তাই আমার আর কিছু লাগবে না। বিনিময়ে আমি এই খালি বিলটার ধানের মিল দিয়ে দিলাম। বুঝলা লতা? মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেশতা, মন দয়ার সাগর। হেমলতা বললেন ছোট করে। পুনরায় বললেন, একটা কথা। মোর্শেদ জিজ্ঞাসু ইশারা করে ভ্রু উঁচিয়ে। হেমলতা উঠে বসেন, বলেন, লিখনকে মনে আছে? সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে? মোর্শেদ লেশ মাত্র অবাক হলেন না। দায় সারাভাবে বললেন, এতদিনে জানলা? আমি মনে করেছি কবেই যাই না ফেলছো। আমি তো আর সব জানতা নই, আমাকে বলনি কেন? বইলা কি হইতো? সেরি বিয়া দিতা, আর স্যারারা নায়ক। কত সেরির লগে ঘষাঘষি করে, সেরিগুলো নষ্টাদের সাথে চলে এই স্যারায়। মুখ খারাপ করো না, ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি, তুমি আমাকে জানাতে পারতে। নিশ্চিন্তে ছেলেটা সুপ্রাপ্ত। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না। থাক এসব কথা, এখন বলেও লাভ নেই। পদ্মজার মন স্থির আছে, পরিস্থিতি ভাগ্য সেখানে নিয়ে যাচ্ছে, সেখানেই গা ভাসিয়ে চলুক। ঘুমাও এখন, ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা। কত কাজ বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা? হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে শুয়ে পড়েন। কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়েন। সকাল থেকে পূর্ণার দেখা নেই। পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পিছনে আসে। পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে। পদ্মজা পা টিপে হেঁটে আসে। পূর্ণা বোনের উপস্থিতি টের পায় না। পদ্মজা পূর্ণার পাশে এসে বসে, তবুও পূর্ণা টের পেল না। পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল। পূর্ণা চমকে তাকালো, বুকে ফু দিয়ে বলল, ভয় পাইছি। উদাস হয়ে কি ভাবছিস? কিছু না। আবার ওইসব ভাবছিস? কতবার না করলে শুনবি বলতো? পূর্ণা নতজানু হয়ে রইল। ক্ষণকালো পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল, নিজের ইচ্ছে মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না পা। মনে পড়ে যায়, চেষ্টা তো করবি। আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই। এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েছেই। পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল, আম্মা তিনজনকে কি করে মারলো আপা? জানি না। জিজ্ঞাসা করবা আম্মাকে? পদ্মজা ভাবল, এরপর বলল, করব। আজ না, অন্য একদিন। বিয়ে করে তো চলেই যাবা। পদ্মজা অভিমানিক হয়ে তাকালো পূর্ণার দিকে, বলল, আর কি আসবো না? ফিরে যাত্রা আছে, আবার এমনিতেও আসবো কয়দিন পর পর।
তাহলে কালাচাঁদের সাথে বিয়েটা সত্যি হচ্ছে? তুই কি মিথ্যে ভাবছিস? পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেলল। বলল, লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে। লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল। নিজেকে অপরাধী মনে হয়। তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল, ওনাকে পছন্দ না তাই কালা বলিস, ঠিক আছে, কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না। পূর্ণা আর চোখে পদ্মজার দিকে তাকায়। এরপর যান্ত্রিক সুরে বলল, পাতিলের তলার মতো কালা হয়ে আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলি কালা চাঁদ ডাকি, নয়তো কালা পাতিল ডাকতাম। আবার দরদ দেখে বলিও না, উনি তো এত কালা না, শ্যামলা। কথা শেষ করে পূর্ণা ঠোঁট বাঁকালো। পদ্মজা শব্দ করে হাসতে শুরু করলো। কিছুতেই হাসি থামছে না। পূর্ণা পদ্মজার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, তুমি খুব কঠিন আপা, খুব ধৈর্য তোমার, ঠিক আম্মার মতো। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো। সময়টা শুধু দুই বোনের। পদ্মজা মায়াবী সুরে বলল, আর তুই ঠিক আম্মার বাহ্যিক রূপের জোড়া পর্ব। প্রান্তপ্রেমা হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে। পদ্মজার উদ্দেশ্যে বলে, বড় আপা, দুলাভাই আসছে। আমির আসার খবর শুনে বাড়ির পিছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল। এই লোকটা এত বেহায়া আর নির্লজ্জ। গতকাল সকাল বিকাল বাড়ির সামনে ঘুরঘুর করেছে, সেই খবর পদ্মজা পেয়েছে। আজ একেবারে বাড়িতে। বিয়ের তো আর মাত্র 3 দিন বাকি। এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়? পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে, এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ। উঠানে হেমলতা ছিলেন। আমির বাড়ির ভিতরে ঢুকে হেমলতার পা ছুঁয়ে সালাম করলো। এরপর নতজানু হয়ে বলল, কেমন আছেন আম্মা? হেমলতার চক্ষু চড়ক গাছ। আমিরের সাথে মগা এসেছে। মগার হাতে মাছের ব্যাগ, মাথায় ঝুড়ি, তাতে মশলাপাতি, সাথে শাকসবজি। বিয়ের আগে এত বাজার, আবার আম্মাও ডাকা হচ্ছে। অপ্রত্যাশিক ব্যাপার স্যাপার। হেমলতা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নেন। ধীরে সুস্থে বলেন, ভালো আছি, তুমি ভালো আছো? বাড়ির সবাই ভালো আছে? জি জি, সবাই ভালো। আমির মগাকে ইশারা করলো। মগা বারান্দার মাছের ব্যাগ, মাথার ঝুড়ি রাখলো। হেমলতা আমিরকে বলল, এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল, পাগল ছেলে? আমির হেসে ইতস্তভাবে নতজানু অবস্থায় বলল, এমনি। যাও ঘরে গিয়ে বসো। আম্মা। হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন। আমির বলল, আম্মা ক্ষমা করবেন, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। কোনো দরকার কি ছিল? আসলে আম্মা, পদ্মজার সাথে একটু কথা ছিল। আমির উসকুস করছে, খুব অস্থির, হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে, কিন্তু চোখ মাটিতে স্থির। হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বলল, ঘরে আছে নয়তো ঘাটে। অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির। হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন, ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি, সবসময় মাথা নত করে রাখে, কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে। হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছোটবেলার স্বভাব। হেমলতা মুচকি হেসে লাহারি ঘরের দিকে এগিয়ে যান। পদ্মজার ঘরের শেষ প্রান্তে বারান্দা আছে। বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা। আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝে বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা। আমির ঘরের পাশে দাঁড়ালো। পদ্মজা বারান্দার দিকে। পর্দা, কাপড় পাতলা মসৃণ। আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে। তীর তীর করে বাতাস বইছে। সেই বাতাসে পদ্মজার কপাল ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে। আমির ডাকলো, পদ্মজা। কেমন আছো? ভালো। আপনি? ভালো। বেশ কিছুক্ষণ নীরবতা। পদ্মজা বলল, কি বলবেন বলুন। মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে? আমিরের কণ্ঠে আকুতি, তৃষ্ণা। পদ্মজার অস্বস্তি হচ্ছে। বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক। সে পালানোর জন্য পা বাড়াতে আমির হৈ হৈ করে উঠল। কসম লাগে, পালাবে না। পদ্মজা মাথার ওড়না টেনে নিয়ে বলল, দরকারি কথা থাকলে বলে চলে যান। তাড়িয়ে দিচ্ছ? ছি, না। তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না। রাতেই ইন্নানিল্লাহ। রসিকতা করবেন না, কাউকে না দেখে কেউ মরে না। পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে, সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায়, তাহলে সে কোন জাতেরই পুরুষ না। একবার দেখা দাও, কসম লাগে। বারবার কসম দিয়ে ঠিক করছেন না। আচ্ছা, কসম, আর কসম দেব না। একবার দেখা দাও। পদ্মজার দুই ঠোঁট হা হয়ে গেল। কি বলে মানুষটা? কসম করেই বলছে আর কসম দিবে না।
আমির ধৈর্যহারা হয়ে বলল, পদ্মবতী, অনুরোধ রাখো। এভাবে বলবেন না, নিজেকে ছোট লাগে। পর্দা সরাবো? পদ্মজা ঘামছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, তবুও সায় দিল। আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেল। কালো রঙের সালোয়ার কামিজ পরা পদ্মবতী, কপাল অবধি টেনে রাখা ঘোমটা। পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল, জীবন ধন্য। পদ্মজা হাসি সামলাতে পারল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসলো। আমির বলল, এই মুখ প্রতিদিন ভরে দেখব, আর প্রতিদিনই জীবন ধন্য হবে। এমন কপাল কয়জনের হয়? পদ্মজা কিছু বললেন না। আমির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যাই। পদ্মজা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, আপনি পাগল। আমির কণ্ঠ খাতে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ? পদ্মজা দূরে সরে গেল, মনে মনে বলল, উফ আল্লাহ, আমি পাগল হয়ে যাব। এ কার পাল্লায় পড়লাম? জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিছুই নেই। আর মুখে আমিরকে বলল, পেয়েছি, এবার আসি। আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল। বাড়ির পিছনে মগাকে পেল। মগার পথ আটকে বলল, মগা ভাই। মগা সবগুলো দাঁত বের করে হাসলো, বলল, যে ভাবি যান। মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করলো না। বিরক্তি লুকিয়ে বলল, লিখন সার কথা আপনি ওনাকে বলেছেন? উনিটা কে? আপনার আমির ভাই, যে ভাবি যান। মগার অকপট স্বীকারোক্তি। পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না, মগাকে পাশ কেটে চলে গেল। মগা দৌড়ে এসে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো, ফিসফিসিয়ে গোপন তথ্য দিল। আগামী 2 দিনের মধ্যে লিখন শাহ আসছে, তার বাবা মাকে নিয়ে। খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে। পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করলেন। সে তোর কথা দেয়নি বিয়ে করার, আর না কখনো চিঠি দিয়েছে। লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয়, লিখন শাহর ভাগ্য। তবুও পদ্মজার খারাপ লাগছে, অপরাধী মনে হচ্ছে নিজেকে। জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে? বুক ধরপড় ধরপড় করছে। পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে।